আজ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানের সাথে বৈঠক কাল। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে অপপ্রচার চালাচ্ছে পতিত আওয়ামী লীগ। রিজভীর মন্তব্য, বৈঠক সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাবে নেতাদের আশা। প্রতিদিন বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1। মোকাবেলায় এখনও প্রস্তুত নয় রাজধানীর হাসপাতালগুলো। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড আজ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই পুরস্কার দেবেন। এছাড়াও বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সৌজন্য সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টার। এদিন ওয়েস্টমিনিস্টার হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সাথে বৈঠক করবেন ডক্টর ইউনূস। সফরে শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে প্রধান উপদেষ্টার হোটেল ডরচেস্টারে এই বৈঠক হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটি বর্তমান বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, টাকা পাচার করে বিভিন্ন দেশে আরাম আয়েশে বসবাস করছে আওয়ামী লীগের অনেক নেতা। তাদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তিনি। আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুক্রবারের বৈঠক সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাজনৈতিক নেতাদের। তাদের বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচারের বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া যাবে বলে মনে করেন তারা। তবে বৈঠক ফলপ্রসূ না হলে দেশের রাজনৈতিক বাতাসে একটি বড় ধরনের অস্বস্তি তৈরি হবে বলেও আশঙ্কা তাদের। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর সর্বসম্মতিতে 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার নিয়ে শুরু হয় সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা। এর মধ্যে নির্বাচন ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কিছুটা দূরত্ব তৈরি হয় বিএনপি ও সমমনা দলগুলোর সাথে, বিশেষ করে নির্বাচনের তারিখ নিয়ে। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এমন প্রেক্ষাপটে শুক্রবারে লন্ডনের বৈঠক নিয়ে আগ্রহ আছে জনগণ ও রাজনৈতিক দলগুলোর। প্রধানত মিটিংটা সরকার প্রধানের আগ্রহে সভাটা হচ্ছে, সেই জায়গা থেকে নিশ্চয়ই বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন সাথে তার যখন 1-to-1 কথা হবে তখন নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় হয়তো অফার করবেন আমার ধারণা। মানে সংস্কারের ব্যাপারে, বিচারের ব্যাপারে, নির্বাচন সহ সামগ্রিক গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে হয়তো আলাপ আলোচনা হবে। যেহেতু নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, ফলে যে কোনো বিষয় তো হয়তো আলোচনার সুযোগ আছে। আর যেহেতু প্রায় 2 ঘন্টার সময়, তো একটা মন খুলে প্রাণ খুলে আলাপ আলোচনার জন্য এটা অনেক লম্বা সময়। সে অর্থে সেদিকটা আমি মনে করি আলোচনার মধ্য দিয়ে এটা অনেকটা নির্ভর করে সরকার প্রধানের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে, তাদের পলিটিক্যাল উইলের উপরে। তিনি যদি বিএনপি বা বিরোধী দলকে আস্থায় নিতে চান, আমি মনে করি তাহলে তিনি একভাবে কীভাবে সমাধান হতে পারে নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে যেটা সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে, এটা কাটিয়ে উঠবার ক্ষেত্রে আমার ধারণা যে সেখানে আলাপ আলোচনা হবে। স্টেলমেটটা বেরিয়ে আসার ক্ষেত্রে আগামীকাল মিটিংটা একটা বড় বার্তা হিসেবে এটা আসতে পারে। যোগাযোগহীনতা, সমঝোতার অভাব কিংবা বোঝাপড়ার ঘাটতি আছে, এগুলি আসলে দূর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটা গঠনমূলক ভূমিকা পালন করবে এবং তারা এগুলিকে দূরত্ব কমায় আনার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যে প্রধান জনাব ইউনূস সাহেব গত 6 তারিখে যে
বক্তব্য রেখেছেন, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেটাতে আমরা আসলে উদ্বিগ্ন হয়েছি। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য উভয় পক্ষ আসলে সম্মত হয়, তাহলে এটা জনগণের বিজয়ের পথকে উন্মুক্ত করবে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং। বৈঠকের ইতিবাচক ফলাফল দেশের রাজনীতিতে স্বস্তির বাতাস এনে দেবে মনে করেন রাজনৈতিক নেতারা। আগামীকালকের বৈঠক একটা গুরুত্বপূর্ণ সুযোগ সরকারের দিক থেকেও আছে, বিএনপির দিক থেকেও আছে। এই সুযোগটা কোনো তরফ থেকেই এই সুযোগটা যাতে নষ্ট না হয়, এটা খুব যত্ন দিয়ে আমি মনে করি একেবারে পেশাদার দক্ষতা নিয়ে একটা জাতীয় কর্তব্য হিসাবে মানুষ যে গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায় এবারকার অভ্যুত্থানের ভেতর দিয়ে, সুতরাং সেরকম একটা ইতিবাচক ফলাফল দেখব। সেজন্য কিন্তু প্রধান স্টেক কিন্তু সরকারের। দুইটা পক্ষের মধ্যে যেহেতু দূরত্ব তৈরি হচ্ছে, এটা যে বসা যায় এবং বসে যে আসলে এটা সমাধান করা যায়, সেই ক্ষেত্রে আমরা মনে করব যে প্রথম আলোচনায় মানে পুরোপুরি ফল না আসলেও এটাকে আমরা ইতিবাচক ভাবেই দেখব। এটা অন্তত আলোচনার পথকে উন্মুক্ত করবে। দেশের জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যেমন প্রয়োজন, তেমনি সেফ এক্সিটের জন্য অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনাও জরুরি বলে মনে করেন এই দুই নেতা। প্রশ্নবিদ্ধ না হয়, যাতে আবার বিচার আচারের সম্মুখীন না হতে হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই, তিনি যে কোনো সময় ফিরতে পারেন। গাজীপুরের শালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তারেক রহমান যখন চাইবেন তখনই দেশে ফিরতে পারবেন। পুশিন নিয়ে উপদেষ্টা বলেন, ভারত থেকে যাদের পুশিন করা হচ্ছে তারা প্রপার চ্যানেলে আসছে না। ভারতে থাকা বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশ নেবে, কিন্তু নিয়ম না মেনে ভারত তাদেরকে জঙ্গলে রাস্তায় ফেলে যাচ্ছে, যা অমানবিক। স্বরাষ্ট্র উপদেষ্টা কোভিড মহামারী ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যেই কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। ওনারা যেই সময় উনি নিজের যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি দেখায় না, ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। গত বছরের বন্যায় যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএস এর বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা। জানান, নগরীর ধর্মপুরে খাদ্য গুদামের জলাবদ্ধতা ও কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্য গুদাম ও রেকর্ড রুমের দালানগুলো ঠিক রাখতে কাজ করছে সরকার। এর মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে এ বিষয়ে দ্রুত কাজ করার কথাও জানান খাদ্য উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়সার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদের ছুটি প্রায় শেষ। ঈদ উদযাপন শেষে জীবন জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তারা বলছেন, স্বস্তিতে ফেরার জন্যই একটু আগেভাগেই ঢাকায় চলে এসেছেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার। ছুটি শেষ না হতেই যানজট এড়াতে কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় ফিরেছেন। আগে বনলতা আসতে মোটামুটি 1টা বাজতো, 1টা পার হয়ে যেত। ওই জায়গাতে 12টা বাজে না, 12টার আগে বসলাম, মোটামুটি 11:50 এখানে স্টেশনে ফিরছে। আমার মেয়ে বুয়েটে পড়ে, তার বান্ধবী সহ তাদের পৌঁছায় দিতে আসছি। ঈদের ছুটি শেষ হয়ে গেছে, আমাকে আমি শনিবার থেকে তাদের ক্লাস। আগের বছর থেকে অনেক ভালো, এবং যদি বলি প্রত্যেকবারের থেকে অনেক সেফ আর টাইমলি। এদিকে বাসে করে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা যাত্রীরা বলছেন, ফেরার পথে পড়তে হয়নি যানজট কিংবা অতিরিক্ত দামে টিকিট কেনার ঝামেলায়। না না, ভাড়া ঠিক আছে। জামালপুরে গেছিলাম, বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম আর কি। এখান থেকে ঈদের ছুটি শেষ করে এখন আবার কর্মস্থলে চলে আসছে। টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলে কেন গিয়েছিলে? দাদুর বাড়ি। ঈদের ছুটিতে গিয়েছিলে? জি। টাঙ্গাইল গেছিলাম শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে আসছি।
অনেক লোক ঢাকাতে আসতে দেশে থেকে, হ্যাঁ, কোনো যানজট নাই রাস্তায়। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক পরার নির্দেশনা থাকলেও তা মানছেন না অধিকাংশ মানুষ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রতিদিন বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1, কিন্তু তা মোকাবেলায় এখনও প্রস্তুত নয় রাজধানীর সরকারি হাসপাতালগুলো। কোভিডের লক্ষণ নিয়ে যারা পরীক্ষার জন্য আসছেন, টেস্টিং কিট না থাকায় তারা পরীক্ষা না করেই ফিরে যাচ্ছেন। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সামগ্রী পেলেই শুরু করবেন কোভিড পরীক্ষা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিন বাড়ছে করোনার নতুন ভেরিয়েন্ট JN1-এ আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবারও এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল 10 জন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরকারের নানা উদ্যোগের গল্প শোনালেও বাস্তবতা ভিন্ন। নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র সোহরাওয়ার্দী হাসপাতালে নেই কোনো করোনা পরীক্ষার ব্যবস্থা। লক্ষণ নিয়ে যারাই আসছেন তাদের ফিরতে হচ্ছে পরীক্ষা না করেই। এই হাসপাতালে কোথাও করোনা টেস্টের কোনো জায়গা নাই, মানে কোনো বুথ নাই। করোনা টেস্ট চালু হয় না ভাই? না, কোনো চালু হয় না। কি কিট সংকটের কারণে? এটা আপনার পরিচালক জানবে, এটা আমাদের না। ওরা বললো যে না, এখানে এখনো করোনা টেস্ট শুরু হয়নি। হাসপাতালটির পরিচালক জানালেন, প্রয়োজনীয় সামগ্রী পেলেই করোনার রোগীর সার্বিক ব্যবস্থাপনা শুরু করবেন তারা। এটা আমরা আজকে কোভিড টেস্টের কিট পাবো। এটা আমরা আজকে বুথ স্থাপনের জন্য আমরা কলেজের সকল শিক্ষক সহ আমরা নিজেরা পরিদর্শন করে কোন জায়গাটা সুইটেবল হবে সাইট সিলেকশন করে দিয়েছি। আমাদের PWD বুথ স্থাপন আজ এবং কালের মধ্যে করে দেবেন। আমরা আশা করছি যে আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা কোভিড টেস্টের স্যাম্পল নিতে পারবো। মাঝে তো কোভিড ছিল না, এখন হঠাৎ করে আবার আবির্ভাব হয়েছে। একটা স্ট্রাকচারাল প্রস্তুতি নিতেও কিন্তু একটু সময় লাগে, সে সময়টুকু কিন্তু আমাদেরকে দিতে হবে, তাই না? এটা তো সায়েন্টিফিক ইস্যু। এখানে চাইলেও তো যে নাকের মধ্যে দিয়ে আমি স্যাম্পল নিতে পারবেন, তার জন্য একটা আলাদা স্থাপনা লাগবে, ম্যান পাওয়ার সেট করতে হবে, লজিস্টিক লাগবে, এভরিথিং। যেমন আজকে আমরা কিট পেয়ে যাব, আশা করছি যে আমরা আগামী সপ্তাহের শুরুর দিকেই আমরা স্যাম্পল নিয়ে আমরা করতে পারবো। ফলে এটা নিয়ে একটা বিষয় নতুনভাবে শুরু করতে তো একটু প্রবলেম হতেই পারে। একই পরিস্থিতি মিরপুরের লালকুঠির 200 শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতালের। প্রতিনিয়ত এখানে নানা ধরনের সার্জারি হলেও নেই করোনা পরীক্ষার ব্যবস্থা। হাসপাতালটির পরিচালক জানালেন, করোনা অতিমারিকালে সরকারের দেয়া যন্ত্রপাতি ফেরত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে টেস্ট কিটগুলো, আরটিপিসিআর মেশিন, এগুলোর নাই, এখন পর্যন্ত আসে নাই। আসলে ব্যবস্থা নেব। আর সার্বিকভাবে আমরা শনিবার থেকে এটা পুরোপুরি ওই করোনার যেন বিস্তৃত না হয়, এটা যেন না ছড়ায়, সেই ব্যবস্থাটা আমরাই করব। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু ডাক্তার এখানে পোস্টিং দেওয়া হয়েছিল, 30-40 জন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, মেডিসিন স্পেশালিস্ট, তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসছিল তারা এগুলো নিয়ে গেছে, এখন নাই আর। রাজধানীর হাসপাতালগুলোতে দ্রুত টেস্টিং কিট সরবরাহের দাবি জানান ভুক্তভোগীরা। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ঈদুল আজহা এবছর দেশে 91 লাখের বেশি পশু কোরবানি হয়েছে, যা গত বছরের চেয়ে 13 লাখ কম। গত বছর ঈদুল আজহায় সারা দেশে মোট 1,04,08,918টি গবাদি পশু কোরবানি হয়েছিল। এই তথ্য নিশ্চিত করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অধিদপ্তরটি জানায়, এবছর 33,10,000-এর বেশি কোরবানির পশু অবিক্রিত রয়ে গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার গরু ও মহিষ 47,05,106টি, ছাগল ও ভেড়া 44,30,668টি এবং অন্যান্য প্রাণী 960টি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব মতে গত 3 বছরের মধ্যে এবারই কম সংখ্যক পশু কোরবানি হয়েছে, যা বিগত করোনার সময় 2022 সালের চেয়েও কম। আর চামড়ার ভালো দাম পেতে ওয়েট ব্লুর পাশাপাশি কাঁচা চামড়াও রপ্তানির পরামর্শ অর্থনীতিবিদদের।
অভ্যন্তরীণ বাজারের যে পরিস্থিতি তাতে অল্প কয়েকজন ট্যানারির উপরে নির্ভর করে চামড়ার মূল্য বৃদ্ধি সম্ভব না, এবং এক্ষেত্রে অবশ্যই বাজারটি উন্মুক্ত করা দরকার। এবং আমরা মনে করি যে কাঁচা চামড়া বা ওয়েট ব্লু দুটোই আসলে রপ্তানির সুযোগ রয়েছে, তাতে আমাদের অভ্যন্তরীণ বাজারের ক্ষতি হবে না, বরঞ্চ চামড়ার উপযুক্ত ব্যবহার হবে, মূল্যের ক্ষেত্রেও সেটা এক ধরনের ত্বরণ সৃষ্টি করবে। তুচ্ছ ঘটনার জেরে নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে, পুলিশ সহ আহত হয়েছে অন্তত 10 জন। বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অংশ নেয় সেনাবাহিনীও। নিহত সাইফুল মিয়া বেলাবো উপজেলার চর বেলাবো গ্রামের জীবন মিয়ার ছেলে। পুলিশ জানায় মোটরসাইকেল ও ইজি বাইকের সাইড দেয়া নেয়াকে কেন্দ্র করে বেলাবো উপজেলার চর বেলাবো এবং মাটিয়ালপাড়ার 2 যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তাদের মধ্যে মারামারি হলে 3 জন গুরুতর আহত হয়। এই ঘটনার জেরে সকাল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 দল গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এতে পুলিশসহ 2 পক্ষের অন্তত 10 জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই সাইফুল মিয়ার মৃত্যু হয়। আহত অন্যদের চিকিৎসা চলছে নরসিংদী সদর জেলাসহ বিভিন্ন হাসপাতালে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে 2 গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 40 জন। উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। তামাক থেকে সরে এসে আধুনিক পদ্ধতিতে বিকল্প ফসল ও প্রাকৃতিকভাবে পশু প্রাণী পালন করে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছেন লালমনিরহাটের বহু কৃষক। এতে সহযোগিতা করছে সরকারি দপ্তর সহ উন্নয়ন সংস্থা ইএসডিও। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বিধিনিষেধ শক্ত ও তামাক সমমানের বিকল্প ফসলের ন্যায্য দাম পেলে চিরতরে উত্তর থেকে হারিয়ে যাবে বিষে ভরা তামাক। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। গাছে শশা, রসালো তরমুজ আর ঘর ভর্তি মুরগিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন প্রান্তজনরা। লালমনিরহাটে তামাক চাষে নির্ভরশীল ছিলেন বহু কৃষক। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। তামাকের ক্ষতিকর প্রভাব ও শ্রম ঘনত্বের কারণে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন এর চাষ থেকে। কৃষকরা উন্নয়ন সংস্থা ও সরকারের সহায়তায় এখন চাষ করছেন তামাক সমমান মূল্যের বিকল্প ফসল। ইএসডিও সার দেশে, বীজ দেশে, পরিচর্যা করতেছে। এখন আমরা স্প্রে করতেছি যাতে ফুল ফল আটকানো যায়, পচন যাতে না ধরে। আমার ভাতিজা 1 একর জমির শশা কাটলো। আমরা তামাকের চেয়েও দেখি শশার লাভবান ভাতিজা বেশি করতেছে। তা আগামীতে আমরা তামাক চাষ না করি, শশা কাটবো। 150 মুরগি দিয়ে শুরু করলাম। তা মোটামুটি আল্লাহর রহমতে এখন তো ভালো, 1200 মুরগি হয়ে গেছে অলরেডি চাষ করতেছি। মুরগিগুলো মানে এগুলো মুরগি তো মাংসও ভালো, স্বাদও ভালো এবং আয়ও ভালো। এখন আল্লাহর রহমতে মোটামুটি খুব ভালোই চলছি। তামাক চাষে অনেক রোগ বিধি আমাদের সৃষ্টি হয়। কৃষকরা বলছেন, আগে তামাক চাষ লাভ হলেও খরচও বেশি, আছে স্বাস্থ্য ঝুঁকি। এখন আধুনিক প্রযুক্তিতে মরিচ, টমেটো, করলা চাষ করছেন। পাশাপাশি শুরু করেছেন গরু, ছাগল, হাঁস, মুরগি পালন। সংশ্লিষ্ট বলছেন, জিও এনজিওর মেলবন্ধনে কৃষকদের প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্যোগ চলমান রয়েছে। বর্তমানে যে ক্রপিং প্যাটার্নটা আছে তার পরিবর্তন এবং পাশাপাশি ক্রপ ডাইভার্সিফিকেশন এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন এর মাধ্যমে এবং বহুমুখী আয়ের উৎস যেমন মুরগি পালন, হাঁস পালন এবং গরু পালন এবং গরু মোটাতাজাকরণের মাধ্যমে আমরা বহুল অংশে অনেক অংশে তামাককে কমিয়ে আনতে পারি। আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি, এটা কিন্তু আমরা বসে নেই। কিন্তু বিষয়টা হলো, যেহেতু আমাদের কোনো লিগাল কোনো ফ্রেমওয়ার্ক নেই বা লিগাল কোনো আমার সাপোর্ট নেই যে আমি এটা তামাকটা নিষিদ্ধ করব বা তামাকে যে আবাদটা বন্ধ করবো, এর কোনো আইনগত আমাদের কোনো সাপোর্ট নেই। সুতরাং সেক্ষেত্রে আমরা আমাদের করণীয় শুধু কৃষকদেরকে মোটিভেট করা। তামাক থেকে সরে এসে বিকল্প পথে বদলে যাচ্ছে জেলা সদর ও আদিতমারী উপজেলার 400 কৃষকের জীবনচিত্র। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, আদিতমারী, লালমনিরহাট। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়ার জীবনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা হয়। এদিকে মুন্সিগঞ্জেও জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংস্কারের মাধ্যমে নির্বাচনের বিষয়ে উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বরিশাল প্রেস ক্লাবে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সুনামগঞ্জে ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আনিসুল হক। তাহিরপুর উপজেলা সদরে তার নিজ বাড়িতে এ আয়োজন করা হয়। জুলাই ঘোষণাপত্র ও সাতক্ষীরা নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার হয়েছে। সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সেমিনার হয়। হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প হয়েছে। বানিয়াচং স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বানিয়াচংয়ের উদ্যোগে ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বগুড়াকে বিভাগীয় ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে। বগুড়া বিভাগ চাই সংগঠনের উদ্যোগে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধায় মামলা বাণিজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের ডিবি রোডে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ কর্মশালা পালন করা হয়। রাঙামাটিতে ৩ দিন ব্যাপী নজরুল সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মশালা শেষ হবে 14 জুন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আজ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানের সাথে বৈঠক কাল। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে অপপ্রচার চালাচ্ছে পতিত আওয়ামী লীগ। রিজভির মন্তব্য, বৈঠক সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাবে, নেতাদের আশা। প্রতিদিন বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1। মোকাবেলায় এখনও প্রস্তুত নয় রাজধানীর হাসপাতালগুলো। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।